ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, তারা রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত জনগণের। যেহেতু আওয়ামী লীগ গণহত্যা ঘটিয়েছে, সে দায় মাথায় নিয়ে দলটি কিভাবে ফিরবে সেটা জনগণের সিদ্ধান্ত। গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতিপূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মে 18 মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে, তার স্মৃতিকে ধরে রাখার জন্য। আমরা পৃথিবীতে আরো বিভিন্ন জায়গায় এরকম হয়েছে, সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা, সেটি নিব। কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যেই অত্যাচারের যেই স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তার প্রথমেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে মৃত্যুকে আলিঙ্গন করা সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের স্মরণ করেন তিনি বলেন, তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন করে এক নতুন যুগের সূচনা করার কথা উল্লেখ করেন বার্তায়। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা এবং দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে দেশ ও জাতির স্বপ্ন পূরণে কাজ করবে বর্তমান সরকার। আর এতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে তাকে না ফেরত দেওয়া পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার 2.5 বছরের মাথায় পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্যান্য কমিশনারেরা। নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই পদত্যাগপত্র জমা দেন তারা। এ সময় সিইসি বিগত নির্বাচন বিতর্কিত ছিল স্বীকার করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। হুদা কমিশনের বিদায়ের পর সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য 2022 সালের 26 ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে রাষ্ট্র গঠন হয়েছে সেই রাষ্ট্রে স্বৈরাচারী কোনো সরকারের নির্বাচন কমিশন থাকতে পারবে না বলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আউয়াল কমিশন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ
দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। পরে সদ্য সাবেক সিইসি কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বিগত নির্বাচন নিয়ে, তুলে ধরেন ভবিষ্যৎ নির্বাচনকে ঘিরে বিদেয়ী কমিশনের ভাবনার কথাও। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরপর নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরে নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করেন সদ্য বিদেয়ী প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনাররা। আবু সদপু, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সারা দেশে ছাত্র জনতার শহীদী মার্চ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন লাখো ছাত্র জনতা। এসএম আরিফের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে শুরু হয় শহীদী মার্চ পদযাত্রা। কর্মসূচিতে যোগ দেন লাখো ছাত্র জনতা। এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসররা, আমরা এই দোসরদের শাস্তি চাই। আমরা চাচ্ছি অসাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ নিরপেক্ষ ভাবে যাত্রার এভাবে চলতে পারে। এখন সকলের একত্রবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে সুন্দর সুশৃঙ্খল একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে পদযাত্রা হয়ে ওঠে লোকে লোকারণ্য। অংশ নেন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরাও। এটা ছিল 5 অক্টোবরে। আজকে এই পতাকাটা আমি আমার ছেলের মাথা পতাকাটা আমি নিজে বাইন্ধা আসছি আমার মাথায়। খাওয়া দাওয়া করে 19 তারিখে সে আন্দোলনে চলে গেছে, ওখান থেকে আর ফিরে আসতে পারেনি। বাবা থেকে টাকা চাইতাম, এটা মনে হয়েছে। নীলক্ষেত, নিউ মার্কেট, সংসদ ভবন, ফার্মগেট, শাহবাগ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন শহীদী মার্চে অংশ নেয়া ছাত্র জনতা। স্বৈরাচার কর্তৃক এই বাংলাদেশ গড়তে গিয়ে যত ফোঁটা রক্ত ঝরেছে, প্রতিটি রক্ত ফোঁটার বিচার চাই। দৃষ্টান্ত স্থাপন না করলে যুগে যুগে এরকম তৈরিই হতে থাকবে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সমন্বয়করা জানান, অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত তারা। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। পুনর্মূল্যায়ন হয়েছে আজকে, সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই হচ্ছে 5ই সেপ্টেম্বরকে মনে রাখবেন। শহীদদের স্মরণ ও জনগণকে সংগঠিত করার লক্ষ্যে শুক্রবার থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। কয়েকটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করায় নিত্যপণ্যের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এরই মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড কর ছাড়ের মাধ্যমে কীটনাশক, আলু ও পেঁয়াজ আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তুলে দেয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে এবং প্রযোজ্য 3% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পেঁয়াজের উপর প্রযোজ্য 5% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, খুব শীঘ্রই কমে আসবে জিনিসপত্রের দাম। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওগুলি যদি এনশিওর করে বিশেষ মাছ, মাংস, ডিম, ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে পুনর্গঠন করা হচ্ছে জানিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। এ সময় পোশাক শিল্প খাতে রপ্তানি বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ব্যাংকের এবং অর্ডারের ব্যাপারে হলে আরও আপনার এক্সপোর্ট আরও বেশি বাড়বে। আমরা বলছি 50 বিলিয়ন, ওরা বলে 100 বিলিয়ন হয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনীর বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ করার পর প্রধান উপদেষ্টা 1971 সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় গার্ড অব অনার প্রদান করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শনে যান এবং 3 বাহিনীর প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেন। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ও বিচারের দাবিতে সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি সব কথা বলেন। এই সময় তিনি সর্বস্তরের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পেরে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার হটিয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ গড়ার উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মেয়ের আবেদনের প্রেক্ষিতে আত্মগোপনে থেকে প্রয়াত হারিস চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রুল সহ আদেশ দেন। বিস্তারিত আমেনা হেরের রিপোর্টে। 111-এর সরকারের সময় আত্মগোপনে চলে যান বিএনপির প্রভাবশালী নেতা ও দলটির তৎকালীন যুগ্ম মহাসচিব হারিস চৌধুরী। কিন্তু বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আত্মগোপনে আছেন। 2021 সালের 3রা সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় তার মরদেহ। আত্মগোপনে থাকা বাবার মৃত্যুর এমন ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিত করতে বৃহস্পতিবার নির্দেশ দেন আদালত। পরে মেয়ে সামিরা গণমাধ্যমে দাবি করেন, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে ব্যস্ত একটি মহল, আর এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। স্বৈরাচারী সরকার, ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে যে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, রহস্যময় থেকে গেল হারিস চৌধুরীর মৃত্যু। আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং স্বৈরাচারী সরকার যে
আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। এ সময় আইনজীবী ব্যারিস্টার মাহাদিন চৌধুরী বলেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, তাই যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে তাকে দাফন করা উচিত। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। পরবর্তীতে আমরা ওনার মেয়ে এখানে আছেন ব্যারিস্টার সামিরা তানজিন, আমরা আজকে একটা রিট পিটিশন মুভ করি। রিট পিটিশনে আমাদের চাহিদা ছিল যে ওনার রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। প্রবাসীদের অভিযোগ, পরামর্শ বা যে কোনো মতামত জানতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বুধবার দেশটির মিসিলায় অবস্থিত দূতাবাসে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখা, পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। বাংলাদেশের জাতীয় মিডিয়া কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন একথা বলেন। প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতেও কাজ করছে দূতাবাস। সংবাদকর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। এই ছিল এখনকার মতো, আপনার সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। পরবর্তী সংবাদ একটা আমার সঙ্গে নিতে জানিয়েছি। ধন্যবাদ।